আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি সবাই খুব ভালো আছো। সবাই যে যেখানে আছো সবাই ভালো করে পড়াশোনা করছো, এই কামনা নিয়ে আমি শুরু করছি, এবং সবাই সুস্থ আছো এই কামনা নিয়ে শুরু করছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারকে, যিনি এই করোনাকালীন সময়েও তোমাদের শিক্ষা ব্যবস্থা চলমান রাখার জন্যে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলেই এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের এই পড়াশোনার কার্যক্রমটি চালিয়ে যেতে পারছি। আরও ধন্যবাদ জানাই আমার শিফট ইনচার্জ সৈয়দ আহমেদ সরকার স্যারকে, যিনি আমাকে ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। তো আজকের আমার এই ক্লাসটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর জন্যে। এই ক্লাসটি আমি সাজিয়েছি তৃতীয় অধ্যায় থেকে। গত ক্লাসেও আমি তৃতীয় অধ্যায়ের উপরই ক্লাস নিয়েছিলাম, তো এই বছরও আমি এই ক্লাসটাও আমি তৃতীয় অধ্যায়ের উপর নিচ্ছি, কারণ আমার অধ্যায়টা শেষ হয়নি। তো অধ্যায়ের আলোচনা হচ্ছে আমাদের শিল্প, বাংলাদেশের শিল্প, তাই না? তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের শিল্প কীরকম, বাংলাদেশের শিল্প কত রকমের আছে, বাংলাদেশ শিল্পের কাঠামো কেমন, প্রকারভেদ কীরকম। বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশের শিল্প মূলত তিন ধরনের। একটি ক্ষুদ্র শিল্প, এইটি হচ্ছে মাঝারি শিল্প, আরেকটি হচ্ছে বৃহৎ শিল্প। তো বাংলাদেশে দুই ধরনের শিল্প বেশি দেখা যায়, একটা হচ্ছে বৃহৎ শিল্প, আরেকটি দেখা যায় ক্ষুদ্র শিল্প। মাঝারি শিল্পের পরিমাণটা কি কম। আর আমাদের এখানকার শিল্পের ধরন হচ্ছে মূলত বেসরকারি এবং সরকারি সাহায্য অর্থায়নে যে বৃহৎ শিল্পগুলো গড়ে ওঠে, এই সকল শিল্পের পরিমাণই আমাদের এখানে বেশি। তো বৃহৎ শিল্প আমাদের এখানে অনেক বেশি। এরপরে আছে ক্ষুদ্র শিল্প। বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। আর এই ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে আমরা যেহেতু অত উন্নত জাতি নয়, অর্থ সংক্রান্ত দিক থেকে আমাদের অর্থের সমস্যা আছে। এজন্য যারা নাকি ক্ষুদ্র উদ্যোক্তা, তারা স্বল্প পরিমাণ অর্থ নিয়ে অনেক সময় অনেক ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প গড়ে তোলার চেষ্টা করে। আর এভাবে আমাদের এখানে ক্ষুদ্র ও কুটির শিল্প অধিক পরিমাণে বেড়ে গেছে। তো প্রথমেই আজকের আলোচনা এই ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব কতটুকু আমাদের অর্থনীতিতে। বাংলাদেশের অর্থনীতিতে এই যে ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো রয়েছে, তারা কতটুকু গুরুত্ব বহন করছে তা এখানে আলোচনা করা হবে। অবশ্যই আমাদের এই বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব ব্যাপক। কারণ আমি শুরুতেই বলেছি, যেহেতু আমাদের অর্থের স্বল্পতা আছে, আমাদের অনেক রকমের বাধা বিঘ্ন আছে। তো এগুলো সত্ত্বেও আমরা অনেকে চেষ্টা করি যে ক্ষুদ্র আকারে স্বল্প ব্যয়ে এই শিল্প দাঁড় করানোর। তো যারা নাকি এরকম চেষ্টা করছে, তাদের সহায়তায়, তাদের এই চেষ্টার ফলেই ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো এই সকল শিল্পের গুরুত্ব কতটুকু? অবশ্যই অনেক গুরুত্ব আছে। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে প্রচুর পরিমাণে কর্মসংস্থান দেখা যাচ্ছে। এ সকল ক্ষুদ্র কুটির শিল্পে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের কুটির শিল্পগুলো, যেমন সুই সুতার মাধ্যমে, সেলাইয়ের মাধ্যমে, বিভিন্ন যে কারুকার্য মণ্ডিত যে শিল্পগুলো আছে, সেটা নকশিকাঁথা হতে পারে, সেটা বাঁশ পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র হতে পারে। এই সকল শিল্প কারখানাগুলোতে অধিক পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। তো ওই সকল শ্রমিকদের নিয়োগের মাধ্যমে কী করা হচ্ছে? কর্মসংস্থান বৃদ্ধি করা হচ্ছে। তারপর কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস।
এইসব আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তো একসময় এমন হতো যে এক পরিবারের যদি 5 জন সদস্য থাকতো তাহলে 5 জনই ওই কৃষিকাজে তাদের ঘরোয়া কাজেই নিয়োজিত হয়ে যেত, যেখানে ওই 5 জনের কাজ চাইলে 3 জন করতে পারে। তো 3 জন যদি ঘরোয়া কাজটুক করে, বাকি 2 জন যদি বাইরে আয় করতে পারে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে সংসার ভালো চলতে পারে। যেমন আরেকটু বলা যায়, সকলে যদি একটা পরিবারের সকলে যদি একই কাজে নিয়োজিত থাকে, তাহলে ওই কাজ থেকে লাভবান হলে সবাই লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আগে প্রায় দেখা যেত যে একজন পরিবারের প্রায় সকল সদস্য কি ওই একই কাজে নিয়োজিত। আরও সুনির্দিষ্ট করে বললে বোঝা যায় যে কৃষিকাজে নিয়োজিত। তো দেখা যায় ভরা মৌসুমে অনেক কাজ থাকে, ওরা করতে পারে, কিন্তু এমনিতে তারা বেকার বসে থাকে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ যদি অন্য কোনো পেশা নিয়ে থাকতো, তাহলে অবশ্যই সবসময় তারা সমস্যা পড়তো না। কখনো কৃষিকাজ থেকে আয় হতো, কখনো অন্যান্য কাজ থেকে আয় হতো। তো এই ক্ষেত্রে বলা যায় যে কৃষিতে যে এই সমস্যাটা, এবং সত্যিকার অর্থে দেখা গেছে যে কৃষিতে অধিক চাপই পড়ে যেত। তো এই যে সমস্যাটা, এটা কি সমাধান করার জন্য এই ক্ষুদ্র কুটির শিল্পগুলো অনেক সহায়তা করেছে। ক্ষুদ্র কুটির শিল্পের সম্প্রসারণের ফলে কৃষিতে জনসংখ্যার কি একটা চাপ হ্রাস পেয়েছে। তো এটি একটি অন্যতম ভালো কাজ। তারপর বিনিয়োগের সুবিধা। ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে বিনিয়োগের সুবিধা বৃদ্ধি পেয়েছে। যেমন আমাদের কাছে অনেক সময় টাকা থাকে, কিন্তু আমরা কি করব, একটা ভালো খাত, ভালো জায়গা আমাদের নেই বিনিয়োগ করার, যার কারণে কি আমরা বিনিয়োগ করতে পারি না। তো যদি এরকম শিল্প দাঁড় করানো যায়, একটা সম্ভাবনাময় শিল্প দাঁড় করানো যায়, তাহলে সকলে অবশ্যই কি সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। তো বিনিয়োগের সুবিধা এই পাওয়া যায় ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে। তারপর মেয়েদের কর্মসংস্থানের সৃষ্টি। তো কি দেখা যায়, মেয়েদের কর্মসংস্থানের সৃষ্টি এই ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে দেখা যায় গ্রামে কিংবা পল্লী গায়ে কিংবা শহরেও বলা যায় যে অনেক রকম শিল্প গড়ে ওঠার কারণে শ্রমিক নিয়োগ হচ্ছে। তো পুরুষরা দেখা যায়, আমি যেটা বললাম যে ঘরের 5 জন সদস্য যদি থাকে, 5 জনই কৃষিকাজে নিয়োজিত থাকতো। তো এই সকল ক্ষুদ্র কুটির শিল্পে দেখা যায় একটা পরিবারের পুরুষরা কৃষিকাজে নিয়োজিত থাকে, তাহলে মহিলারা চাইলে এই সকল কাজে নিয়োজিত থাকতে পারে। এর ফলে কি হয়, এর ফলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারছে, অর্থ উপার্জন করতে পারছে। মেয়েদের কথা বললে আরও স্পেসিফিক বলা যায় যে আমাদের ঘরের স্ত্রীলোক, তারা এই কর্মের সুযোগ পাচ্ছে, কর্মের মাধ্যমে আয় করতে পারছে। এবং ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে আরও একটি যে উপকার হচ্ছে, সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আমাদের কি জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। অবশ্যই যখন আমরা এরকম শিল্পের সাথে সংযুক্ত হব, তখন আমরা আমাদের জীবনযাত্রা মানকে উন্নত করতে পারবো। ধরেন একজন কৃষি পরিবারের সদস্যরা যতটুকু নিজের জীবনযাত্রাকে উন্নত করতে পারছে, তারা অবশ্যই শিল্প কারখানায় যারা কর্ম করে তারা অবশ্যই তার থেকে একটু বেশি পারবে। তাহলে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই ক্ষুদ্র কুটির শিল্পের ব্যাপক ব্যবহার হচ্ছে। এরপর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে। কারণ ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে আমরা অল্প টাকায় ভালো পণ্য পাচ্ছি, এতে আমাদের অর্থের মান কখনো কমবে না। ঠিক আছে, তাহলে কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় এই ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের ফলে। এছাড়া বৈদেশিক মুদ্রা সঞ্চয়, ওই যে বৈদেশিক বিনিয়োগের ফলে আমরা কি করতে পারি, বিদেশি যে মুদ্রা তা সঞ্চয় করতে পারি। তো এটিও কিন্তু আমাদের অনেক বড় একটা উপকার করছে। তো এই ছিল বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্বের
আলোচনা। এরপর আলোচনা আছে বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলি। তো আমাদের দেশে কুটির শিল্পের কিছু সমস্যা আছে, যে কুটির শিল্প যার কারণে ওই রকমভাবে তা প্রসারিত হতে পারছে না কিংবা লাভের সম্মুখীন দেখতে পারছে না। আমরা কুটির শিল্প অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে কিছু বাধার সম্মুখীন হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছি। তো বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো কি তা আমরা আলোচনা করব। তো প্রথমেই যে সমস্যাটা আমি বারবার বলছি, যে আমাদের অর্থগত সমস্যা আছে বাংলাদেশে, যার কারণে আমরা অনেক কাজই করতে পারি না। তো কুটির শিল্প কিছু টাকা জোগাড় করে শুরু করার পরও আমরা সেই অর্থগত সমস্যা আবার পড়ে যাই। তো মূলধনের স্বল্পতা আছে কুটির শিল্পের একটি অন্যতম সমস্যা হিসেবে ধরা হয়। এই মূলধনের স্বল্পতার কারণে কি কুটির শিল্পে স্বল্পতা দেখা যায়। এরপর ঋণের অভাব। এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ঋণ সুবিধা নেই বললেই চলে। দেখা যায় যদি সত্যিকার অর্থে খুব কম পরিমাণে এই সকল ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হতো, তাহলে হয়তো অনেকেই লাভবান হতে পারত। প্রাচীন উৎপাদন পদ্ধতি। বাংলাদেশের কুটির শিল্পের এটি একটি অন্যতম সমস্যা, যে উৎপাদন প্রক্রিয়া সেই প্রাচীন যুগের। যেমন আমাদের দেশে এখনও দেখা যায় যে তাঁতিদের দ্বারা কাপড় বোনা হয়। তো এটি অনেক সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু আমরা যদি আধুনিক যন্ত্রের মাধ্যমে কাপড়গুলো সেলাই করতে পারি, তাহলে অবশ্যই ভালো কাপড় আমরা তৈরি করতে পারবো, দ্রুত অল্প সময়ে করতে পারবো। তো এই যে প্রাচীন উৎপাদন পদ্ধতি এখনও প্রয়োগ করা হচ্ছে, এটি একটি ক্ষুদ্র কুটির শিল্পের অন্যতম সমস্যা। তারপর কাঁচামালের অভাব। হ্যাঁ, আমাদের কাঁচামালের অভাব লক্ষ্য করা যায়। আমরা কোনো একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে কাঁচামাল দেখা যায় আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সেখানে আমদানি করে আমরা তার পণ্যের দাম বৃদ্ধি করে ফেলি, আমাদের পণ্যর ব্যয় বেড়ে যায়। তো এই কাঁচামাল যদি আমরা নিজ দেশে তার যোগান সম্ভবত, কিংবা এই কাঁচামাল যদি আমরা সময় মতো আমরা দিতে পারতাম, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হতো। তারপর শ্রমিকদের অশিক্ষা। হ্যাঁ, আমাদের দেশের বেশিরভাগ মানুষই কি শিক্ষিতের হার কম, শিক্ষার হার কম। তো যার কারণে অবশ্যই শ্রমিকদের কাছ থেকে শিক্ষা আশা করা যায় না, কারণ পড়াশোনা বিমুখ তারা। তাই শ্রমিকদের অশিক্ষার কারণে এই কোনো একটা প্রকল্প কিংবা কোনো একটা কর্ম আমরা সঠিকভাবে প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারি না। কারণ একজন শিক্ষিত লোক অবশ্যই যে কোনো কাজে পারদর্শী। যেমন এখনও আমাদের সাক্ষরতার হার অনেক কম। তো দেখা যায় শ্রমিকদের তারা নিজে নিজে স্বাক্ষরই করতে পারে না, তারপর কোনো কিছু পড়তে পারে না, লিখতে পারে না, যার কারণে এরকম নিরক্ষর শ্রমিক দিয়ে কোনো কাজ বাস্তবায়ন করা মোটামুটি কঠিন হয়ে দাঁড়ায়। তারপর কারিগরি জ্ঞানের অভাব। অবশ্যই আমাদের এখানকার কুটির শিল্পগুলো যেহেতু খুব বেশি অতীত অভিজ্ঞতা নেই, যার কারণে এখানকার শ্রমিকদের এই কাজ সম্পর্কে ধারণাও, শ্রমিকদের এই কারিগরি জ্ঞানের অভাবের কারণে বাংলাদেশের কুটির শিল্প অতটা সম্প্রসারিত হতে পারছে না। তারপর স্বল্প মজুরি। তো পণ্যের দাম কম রাখার জন্য, আমরা উৎপাদন ব্যয় কম রাখার জন্য আমরা শ্রমিকদের মজুরি অল্প দিয়ে থাকি, যার কারণে এই শ্রমিক অসন্তোষ দেখা যায়। অনেক সময় দেখা যায় শ্রমিক সংকট দেখা যায়। শ্রমিকরা পরিবহন ও যোগাযোগ অত বেশি সমৃদ্ধ নয়। আমাদের এখনও অনেক জায়গায় গাড়ি পৌঁছাতে পারে না, পাকা সড়ক এখনও কাঁচা হয়নি। এই সকল কারণে আমাদের কি হয়, পরিবহন ও যোগাযোগ সমস্যার কারণে বাংলাদেশের কুটির শিল্পগুলো এখনও সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই ছিল আমাদের বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো। এরপর আছে কুটির শিল্পের সমস্যার সমাধানের উপায়। আমাদের যে কুটির শিল্প,
এগুলোর সমস্যা এবং এর সমাধানের উপায় হচ্ছে, আমি যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম তার যদি প্রত্যেকটি ধরে ধরে সমাধান করা যায় তাহলেই কিন্তু আমাদের সমস্যা সমাধান হয়ে যায়। আমি আরও বলবো, আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছি এটি পর্যাপ্ত নয়, তোমাদের বই আরও আছে। তোমরা চাইলে এক একটা টপিকের উপর 10টা করে পয়েন্ট শিখতে পারো। অ্যাটলিস্ট 10টা করে শিখলে হয় ভালো মার্কস পাওয়া যায়। তারপর কুটির শিল্পের সমস্যা সমাধানের উপায়, প্রথম সমাধানের জন্য প্রথম যে উদ্যোগটা নেওয়া যায় সেটা হচ্ছে যে আধুনিকীকরণ। আমরা আমাদের কুটির শিল্পকে যদি আধুনিক করতে পারি, আধুনিক একটা জায়গায় দাঁড় করাতে পারি, তাহলে অবশ্যই কী করতে পারবো, আমরা কুটির শিল্পের সমস্যার সমাধান করতে পারবো। তো আধুনিক করার ফলে কি হয়, যেটা আমি বললাম যে আমাদের কুটির শিল্পের যে উৎপাদন পদ্ধতি তা এখনও কি প্রাচীন। তো এই প্রাচীন পদ্ধতি থেকে যদি আমরা আধুনিক পদ্ধতিতে নিয়ে আসতে পারি, আধুনিকরণ করতে পারি, তাহলে উৎপাদন কি হবে, গতিশীল হবে, উৎপাদন আরও বাড়বে এবং পণ্য গুণগত মানও বৃদ্ধি পাবে। তারপর ক্রেতাদের রুচি ও পছন্দের মূল্যায়ন। আমরা পণ্য উৎপাদন ক্ষেত্রে অবশ্যই ক্রেতাদের রুচি ও পছন্দকে বিবেচনা করব। ক্রেতারা কীরকম পণ্য চায়, কীরকম উৎপাদন, তাদের রুচি কীরকম, তার উপর সামঞ্জস্য রেখে আমরা পণ্য উৎপাদন করব। সেক্ষেত্রে আমরা লাভবান হতে পারবো। পর্যাপ্ত মূলধন সরবরাহ। তো পর্যাপ্ত মূলধন সরবরাহ করা হচ্ছে না। তো পর্যাপ্ত মূলধন যদি সরবরাহ করা যায়, স্বল্প টাকায় যদি, স্বল্প সুদে যদি ঋণ দেওয়া যায়, আর্থিক সুযোগ যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই কি আমাদের এই কুটির শিল্পের সমস্যাগুলো সমাধান হবে। তারপর বিদ্যুৎ শক্তির প্রসার। তো বিভিন্ন কুটির শিল্পের বিদ্যুৎ ব্যবহার অপরিহার্য। বিদ্যুতের ব্যবহার না হলে কুটির শিল্পের প্রয়োগ কিংবা প্রসার হতে পারে না। তো এই বিদ্যুৎ শক্তির প্রসারের ক্ষেত্রে অবশ্যই কুটির শিল্পের উন্নয়ন জড়িত। তাহলে কুটির শিল্পকে আরও বেগবান উন্নত করতে হলে বিদ্যুৎ শক্তির প্রসার ঘটাতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষার হার বাড়াতে হবে এবং শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি গুণগত মান বৃদ্ধি করতে হবে। তাহলে কি হয়, পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। তারপর দক্ষতা বৃদ্ধি, অবশ্যই শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। কর্মে নিয়োগপ্রাপ্ত সকলের, সেটা হতে পারে পরিচালক, সেটা হতে পারে ম্যানেজার, সকলের এই কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলে কি হবে, পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। কাঁচামালের পর্যাপ্ত যোগান। আমি সমস্যার মধ্যে অন্যতম আলোচনা করেছিলাম আমাদের কাঁচামালের সমস্যা, বিদেশ থেকে আমদানি করতে হয়, এতে উৎপাদন ব্যয় বেড়ে যায়। আমরা যদি কাঁচামালের যোগানটা দেশীয় পদ্ধতিতে উৎপাদন করতে পারি, অথবা আমরা অল্প টাকায় কিংবা এটা যদি সঠিক সময়ে আমরা কাঁচামালের যোগান দিতে পারি, তাহলে এই পণ্য উৎপাদনে আমরা সঠিক সময় করতে পারবো। সেক্ষেত্রে কুটির শিল্প আরও উৎপাদন আরও বেগবান হবে এবং টেকসই ওই সস্তায় পণ্য উৎপাদন। এবং কুটির শিল্পের পণ্য অবশ্যই হতে হবে টেকসই এবং সস্তায় বিক্রি করতে হবে। এটা হচ্ছে যে অল্প টাকা যাতে আমরা ভালো পণ্য পাই, এই দিকে বেশি খেয়াল রাখতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে সকলেই অধিক ব্যয় করে কোনো কিছু কিনতে রাজি হয় না। তো এই সকল ক্ষেত্রে আমাদের অবশ্যই টেকসই ও সস্তায় পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যেতে হবে, তাহলে আমাদের কুটির শিল্পের যে সমস্যাগুলো তার সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টপিক নিয়ে আলোচনা। তো আমি চেষ্টা করেছি যে আমাদের অতি গুরুত্বপূর্ণ যে টপিক বাংলাদেশের শিল্প, এটি নিয়ে আলোচনা করতে। তো তোমরা অবশ্যই কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও পরবর্তী ভালো করে বোঝানোর জন্য। আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে, কারণ তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষা হবে, অটো পাস হবে না। যেহেতু তোমরা পরীক্ষার্থী, তোমাদের সময় খুবই অল্প, তোমরা এই অল্প সময়ে ভালো কিছু করার চেষ্টা করতে হবে, তা নাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে, পিছিয়ে পড়বে। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো এবং আমাদের সাথে যোগাযোগ রাখো। আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।